أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد আজকে ক্লাসে উপস্থিত সম্মানিত অত্র কোর্সের কোঅর্ডিনেটর স্যার ডক্টর দেবাশিস স্যার and আমার প্রিয় স্টুডেন্ট বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আজকে আমরা প্রতি সপ্তাহ নেই আমরা অর্গানন অফ মেডিসিন আলোচনা করে থাকি। আজকে ফার্স্ট ইয়ারের জন্য আমরা অর্গানন অফ মেডিসিন আলোচনা করব 36 থেকে আমরা 48 পর্যন্ত অর্গানন অফ মেডিসিনের সূত্রগুলোতে আমরা আলোকপাত করব, যেটা আমাদের পরীক্ষা চলে আসছে। আমরা একটু পুরোটা সিলেবাস কমপ্লিট করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অর্গানন অফ মেডিসিন আসলে যেমন মানে অঙ্কের মতো ফর্মুলা, আমাদের যে আমরা যে ভুলগুলা করে থাকি আমাদের প্র্যাকটিস জীবনে, আমরা সূত্র ছাড়া আমরা ইয়াতে নেমে যাই, অঙ্ক করতে নেমে যাই। আমরা শুধু ম্যাথমেটিক্যাল নিয়ে আমরা শুধু ব্যস্ততা থাকি। আমরা কিভাবে ম্যাথমেটিক্যালকে আমাদের শরীরের সাথে সিমিলিমাম করব, অর্গানন গুলোতে বারবার জোরদার দিয়েছি। আমরা জানি চেম্বারের মধ্যে একটা ফিজিশিয়ান একাধিক ওষুধ ব্যবহার করে থাকে, কিন্তু ম্যাথমেটিক্যাল যখন প্রুভিং হয়েছে তখন একটি মাত্র ওষুধে প্রুভিং হয়ে লক্ষণ সীমাবদ্ধ আমাদের লিপিবদ্ধ করা হয়েছে। যখন আমরা একাধিক ওষুধ অ্যাপ্লাই করি তখন আমাদের রোগগুলা সাপ্রেসড হয়ে যায়। আমরা শুধু জানি হোমিওপ্যাথিতে সাপ্রেসড হয় না, অ্যালোপ্যাথিতে সাপ্রেসড হয়, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়। অ্যালোপ্যাথিতে দেখেন সাপ্রেসড হয় অনেক ভালো জিনিস, কিন্তু হোমিওতে তো আপনি অদৃশ্য ট্রিটমেন্ট করলে অর্গান গুলা ড্যামেজ হয়ে যায়, যেটা কখনো রিকভার করা যাবে না। অথচ আপনি দেখতে পান না, কিন্তু ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে পতিত হয়ে যাবে। আপনি যদি ভালো ফিজিশিয়ান থেকে, হোমিও ফিজিশিয়ান থেকে ওই ট্রিটমেন্ট না করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার গড়ায়ু অনেক অংশে কমে যাবে। কারণ বিসদৃশ্য চিকিৎসা করার জন্য আপনার এই অর্গান গুলা ডে বাই ডে তার কার্যক্ষমতাকে হারিয়ে ফেলে। তো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টকে অর্গাননটাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরতে হবে, এবং এরপর আমরা সূত্রটা যদি আগে আঁকড়ে না ধরি তাহলে আমরা ভালোভাবে অঙ্ক করতে পারবো না, ভালোভাবে ম্যাথমেটিক্যাল করতে পারবো না, ভালোভাবে ফিজিশিয়ানকে আমরা হিসাবে গড়ে তুলতে পারবো না, এবং আমরা ভালোভাবে চিকিৎসা করতে পারবো। তাই এর থেকে আজকে আমরা শুরু করছি যে ইনশাল্লাহ আমরা এই অর্গানগুলোর মধ্যে, ফর্মুলার মধ্যে, অ্যাপোরিজমের মধ্যে কি কি জিনিসগুলো বলেছে বারবার যে আলোচনা আসছে, আমরা এইগুলো আলোচনা করবো। In the name of Allah, the most beneficent and the merciful. Aphorism number 36 মূল কথা বলছে, শক্তিশালী বেদিতে আক্রান্ত দেহে দুর্বল বিষদৃশ্য বেদি সহসা প্রবেশ করতে পারে না। কারণ শক্তিশালী বেদিটি বিষদৃশ্য দুর্বল বেদিকে বাধা দেয়। এটার মূল কথাটা হচ্ছে, আমার শরীরে যদি একটা বিষদৃশ্য বেদি থাকে তাহলে আমার শরীরে আর একটা বেদি কখনোই প্রবেশ করতে পারবে না। ছোট মানে দুর্বল বেদি কখনোই প্রবেশ করতে পারবে না, শক্তিশালী বেদিটাকে বাধা সৃষ্টি করবে। বলে আমাদের শক্তিশালী চিররোগগ্রস্ত রোগীর ব্যাখ্যার মধ্যে সাধারণভাবে কোনো একুইট রোগ আক্রান্ত হয় না, তাদের দেহে চিররোগ একুইটের উচ্ছ্বাস সংঘটিত হয়, কিন্তু শক্তিশালী বেদিকে বাধা দিতে পারে না। বলছে যারা একুইট রোগে আক্রান্ত আছে তাদের দেহে কখনো মানে যারা ক্রনিক রোগে আক্রান্ত আছে তাদের দেহে কখনো একুইট রোগী প্রবেশ করে না। তাদের ক্রনিকেরই উচ্ছ্বাস, ক্রনিক ডিজিজের উচ্ছ্বাস হিসাবে একুইটের এটা আমরা দেখতে পাই।
যে প্রথমের মূল কথাটার মধ্যে যদি আমরা একটু আসি, মূল কথা বলছে আমরা বীজ সদৃশ্য বিধি যদি বেদি হয়, সহসা অন্য আরেকটা বেদি আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। ফর এক্সাম্পল দেখেন, আপনি যেই এলাকায় বসবাস করেন, এই এলাকায় যদি একজন মাস্তান থাকে, প্রভাবশালী একজন লোক থাকে, তার কথা মতে চলে, তাই কেউ যদি তার কথা মানে না শুনে তাকে গুম করে দেওয়া হয়, তাকে মারপিট করা হয়, তাকে আঘাত করা হয়, তাকে টর্চারিং করা হয়। তাহলে একটা ব্যক্তি আপনার এলাকায় আছে, যদি এই অন্য আরেকটা এমন ব্যক্তি যদি তার আপনার এলাকায় প্রবেশ করে, সেও সন্ত্রাসী টাইপের, সে মানে তার সেই অন্য এলাকা থেকে এসে প্রবেশ করছে, কিন্তু আপনার এলাকায় যে মাস্তান আছে কিন্তু তাকে কোনোভাবে সে ছাড় দিবে না, তাকে মেরে, কারণ আমি যে এলাকার মাস্তান, আরেকজন মাস্তান যদি আমার এলাকায় আসে, তাহলে কি হবে, একটা বিশ্বদৃশ্য একটা মানে হজবরল একটা সৃষ্টি হবে। এজন্য তাকে কোনোভাবে আসতে যাবে না, তাকে মায়ের ফিট করে হলো, তাকে মেরে হলো আমাকে স্থান দখল করতে হবে। সেম এইটা মানে এইটা বোঝাইতে চাচ্ছেন যে আমাদের বীজ সদৃশ্য বেদিগুলা আমাদের যে অন্যান্য বেদিগুলা, দুর্বল বেদিগুলাকে আসতে দেয় না, বাধা সৃষ্টি করে, সে কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। আরেকটা জিনিস সেই জায়গায় বলছে নিচেরটা, যে আমাদের মজার ব্যাপার হচ্ছে এই যারা ক্রনিক ডিজিজে ভুগেন, ক্রনিক ডিজিজে আক্রান্ত হন, তাদের মধ্যে মহামারী কোন ডিজিজ আক্রান্ত হতে পারে না। একুইড একুইড ডিজিজ তাদের মধ্যে আক্রান্ত হতে পারে না। তাদের মধ্যে আক্রান্ত কি হয়, চির রোগেরই একুইটের উচ্ছ্বাস গুলো সংগঠিত হয়, নতুন করে কোন চিররোগ তার মানে অচির রোগ তার মধ্যে আক্রান্ত হয় না। এটা আমাদের এফরোজি নাম্বার 36 বলছে। 37 বলছে অ্যাবাউট দ্য মেডিসিন, বলছে অনুরূপ ওষুধের কথা বলছে, যদি আমরা শক্তিশালী চিররোগে আক্রান্ত ব্যক্তির দেহে বিসদৃশ্য অনুগ্রহ ওষুধ সেবনের সত্ত্বেও চিররোগ একই অবস্থা থাকে। যদি আমরা চিররোগের ক্ষেত্রে আমাদের বিসদৃশ্য যেগুলো সদৃশ্য না, সদৃশ্যটা কেমন, সদৃশ্য হচ্ছে আপনার শরীরে কোনো ওষুধ প্রবীণ করার পর, মানে সুস্থ শরীরে ওষুধ প্রবীণ করার পরে যে তার কিছু লক্ষণ দেখা দিল, এই লক্ষণগুলা হচ্ছে আমার সদৃশ্য। যখন একটা কোনো পেশেন্টের মধ্যে, কোনো রোগীর মধ্যে এই সদৃশ্য লক্ষণগুলা দেখবো, আমি সেই লক্ষণগুলার সিমিলিমাম মেডিসিন দিব, এইটা হচ্ছে আমার সদৃশ্য বিধান। আর কোন পেথিতেই সদৃশ্য বিধান নেই নেই নেই। বলেন অ্যালোপ্যাথি, বলেন আয়ুর্বেদিক, বলেন আমাদের যে হারবাল, কোন পেথিতে আমাদের সদৃশ্য বিধান নেই। হারবালে দেখেন তারা কোনো প্রবীণ মানুষের দেহে প্রবীণ করে নেই, তারা কিছু নির্যাস নিয়ে তারা ওই যে বিভিন্ন বইতে লেখা থাকে এইগুলা নিয়ে তারা ওষুধ তৈরি করে উপকার পাচ্ছে, তাই খাচ্ছে। এটা হচ্ছে সাময়িক ভাবে তারা উপকার পাচ্ছে, তাই তারা সেবন করছে। আমরা পাবো সাময়িক ভাবে কিছু উপশম হয়, কিন্তু ওষুধ যতদিন খাবে ততদিনই সে ভালো থাকে। বলে এই বিসদৃশ্য যে চিকিৎসা বিপজ্জনক। কেন বিপজ্জনক? আপনার ভিতরে যে মিল নাই, যেমন আপনার ফ্যামিলিতে আপনি মেরিড পার্সন হতে পারেন, দেখা গেছে ওয়াইফ যদি আপনার মধ্যে সিমিলিমাম না করে, তাহলে কিন্তু আমার সংসারে অশান্তি সৃষ্টি হয়। যদি বিসদৃশ্য হয়, ওয়াইফ এক ধরনের মানুষ, আমি এক ধরনের মানুষ, তাহলে সংসারে কি হবে, অশান্তি সৃষ্টি হবে। অশান্তি সৃষ্টি হতে হতে একসময় আমরা সেপারেশন দিকে চলে যাব, আরো জটিল থেকে জটিলতম ধারণ করি। এজন্য আমাদের বিসদৃশ্য চিকিৎসা করলে আমাদের শরীরের মধ্যে অনেক রোগের যে জীবাণু আমার অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, 2-3টা মিলে তারা জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বিসদৃশ্য চিকিৎসায় তারা তাদের অনেকাংশে তাদের বলা যায় যে আগে তাদের অর্গান গুলো ড্যামেজ হয়ে যায়, এবং সে আগেও সে মারা যেতে পারে। অনেক সময় অনেক ডাক্তাররা হোমিওপ্যাথরা বলতে শুনেছি যে হোমিও ওষুধ খেলে তারা অনেক দিন একটু বাঁচে। এটার যুক্তিকতাটা হচ্ছে এমন, আপনি যদি সদৃশ্য বিধান ওষুধ খান, আপনি যদি একটা
যানবাহন আছে, আপনার একটা যান্ত্রিক আপনার একটা বাইক আছে, বাইকটা যদি আপনি প্রতিদিন কি বিশ পেট্রোল দেওয়ার কথা, আপনি খারাপ পেট্রোল দিয়ে চালাচ্ছেন, অথবা বিভিন্ন বিশ কোনো ক্রমে মোছার দরকার মুছেন না, মেনটেনেন্স করেন নাই, তাহলে কি হবে, আপনার একটা ড্যামেজ হয়ে যাবে। আর যদি আপনার বাইকটাকে প্রতিদিন সদৃশ্য বিধানে মোছার কথা, এতদিন পরে পেট্রোল আপনার অয়েল পরিবর্তন করার কথা, পরিবর্তন করেন, তাহলে কি হবে, আপনারটা বেশি দিন যাবে। তাহলে আমরা হোমিওপ্যাথরা কি করতেছি, আমরা সদৃশ্য বিধান, সদৃশ্য মতে যখন আমরা ওষুধ দিচ্ছি, সে নিরোগ মুক্ত হচ্ছে, সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে। যখন সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে, তার কি হচ্ছে, অর্গান গুলার পারফরমেন্স বৃদ্ধি পাচ্ছে, তখন সে আমরা তাদেরকে বলে থাকি সাধারণত এই কারণগুলোতে তারা দীর্ঘায়ুর মতো দীর্ঘায়ু অনেক দীর্ঘায়ু করে থাকেন। এটা একটা অনেক বড় একটা লজিক, যে আমরা বিদেশক, মানে আপনি যখন ডে বাই ডে চিকিৎসা লাইফে এই পেথিটাকে আপনি নেশা হিসাবে নিবেন, এই হোমিওপ্যাথি পেশাটাকে পরিবর্তন করে এটা যদি আপনি নেশা হিসাবে নেবেন, তখন আপনি উপনীত হতে পারবেন যে বিষ সদৃশ্য চিকিৎসা কত ভয়ঙ্কর জিনিস। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, হোমিওপ্যাথি শিকার পর থেকে আমাদের কখনোই আমরা অ্যালোপ্যাথিতে আমরা চিকিৎসার দিকে আমরা ধাবিত হইনি। এটা দিয়ে আমরা কত সুন্দর রেজাল্ট পাচ্ছি, যা বলার অপেক্ষা রাখে না। আপনারা আপনাদের চেম্বারে দেখবেন, অনেক ডাক্তারের কাছে গেলে, আমাদের এদিকে নিয়ারের ডাক্তার আছে, বলছে যে বাবা, হ্যানিম্যানের আমলে অনেক পিওর ছিল, আম গাছের নিচে আম টাটকা জিনিস খেত, টাটকা জিনিস পেত। এখন বর্তমানে অনেক আর্সেনিক সমৃদ্ধ, অনেক জীবাণু, অনেক প্রয়োজনীয় সমৃদ্ধ খাবার, প্রত্যেকটা খাবারই ফরমালিন দেওয়া থাকে। হ্যাঁ, এখন কি একটা ওষুধ দিলে কাজ হবে? এখন একটা ওষুধ দিলে কাজ হবে না, ডাক্তারগণ কি করে 3 বেলা 3টা ওষুধ দিয়ে থাকেন, যেটা কাজ করে তো করবেই বাবা। আপনার শরীরের মধ্যে সিমিলিমাম যে ওষুধটা হবে সেইটাই কাজ করবে, আর ডিসিমিলিমাম যেটা হবে সেটা গিয়ে আপনার শরীরে ক্ষতি করবে। দেখেন, হ্যানিম্যান 224 বছর আগে তার একুনাইট আবিষ্কার করেছেন। বিভিন্ন ওষুধগুলো হ্যানিম্যান লাইফে সম্ভবত 67 ওষুধ তিনি আবিষ্কার করেছিলেন। এই ওষুধগুলা এখনো কোনো পরিবর্তন নাই। হ্যানিম্যান যে লক্ষণ বলে গেছিলেন, পেটে ব্যথা হলে, চাপ দিলে, উপশম হলে, পেটটা বিভাজ করে লাগলে তুমি ম্যাটফল দাও, এখনো আমরা ম্যাটফল দিচ্ছি এবং ম্যাজিক চমৎকার রেজাল্ট আমরা পাচ্ছি। যদি পেটের ব্যথাটা পিছনের দিকে বাঁকা করলে ভালো লাগে, যদি পিছনের দিকে পেটে ব্যথাটা ভালো করলে ভালো লাগে, তখন তুমি তাকে ড্যাশ করিয়ে দাও। তাহলে আমরাও দিয়ে ম্যাজিক রেজাল্ট পাচ্ছি। তাহলে 224 বছর আগে হ্যানিম্যান এই কথাগুলো বলে গেছেন, তাহলে কোনো পরিবর্তন নাই। দিস ইজ দ্য সায়েন্স, যে জিনিসগুলোর কোনো 224 বছর ধরে কোনো পরিবর্তন নাই। আপনার লাইফে দেখবেন অনেক অ্যালোপ্যাথি ড্রাগ আপনি ছোটবেলা শুনেছেন, এখন আর শুনেন না। অনেক ড্রাগ আপনার চোখের সামনে ড্রাগ অফিস থেকে ব্যান করে দেওয়া হচ্ছে, এটি শরীরের মধ্যে রেজিস্ট্যান্স হয়ে গেছে। অনেক অ্যান্টিবায়োটিককে ব্যান ডিক্লেয়ার করেছে, ডিউ টু বডির মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। আজ পর্যন্ত আপনি শুনতে পাবেন না যে কোনো হোমিওপ্যাথি মেডিসিনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, বিসদৃশ্য বলে ঘোষণা করা হয়েছে, শুনতে পাবেন না। তাহলে সত্য আজীবনই সত্য। একটা আপেল নিচে পড়া থেকে যেমন নিউট্রন তার বরের সূত্র আবিষ্কার করেন, কিভাবে কেন এটা উপরে উঠে উপরের দিকে না পড়ে নিচের দিকে পড়লো, কি শক্তি তার মধ্যে কাজ করলো, এটা যেমন আজকে এখন পর্যন্ত চিরন্তন সত্য, আমাদের হোমিওপ্যাথ মেডিসিন গুলো স্টিল আমাদের চিরন্তন সত্য হিসাবে কাজ করছে। আপনার লাইফ আমার লাইফ চলে যাবে, চিরন্তন সত্য হিসাবে ইনশাল্লাহ কাজ করবে। এই লক্ষণগুলি আপনি ট্রিটমেন্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফিজিশিয়ান হিসেবে বুঝতে পারবেন। 38 আবার বলছে, কি বলছে, এর আগে আমরা 36 বলছি, রোগগুলা যদি সবল থাকে
আরেকটা বেদি, বিষদৃশ্য বেদি আরেকটা বেদিকে ঢুকতে দেয় না। এই জায়গায় বলছে পীড়িত কোনো রোগীকে সবল নতুন বেদি আক্রমণ করলে তার সাবেক দুর্বল বেদি স্থগিত করে দেয়। যদি কোনো কারণে তার ভিতরে আক্রমণ করলে আগের বেদিটার কাজটা স্থগিত করে দেয়, আরোগ্য করে না। নতুন সবল বেদি বুককাল সম্পূর্ণ হলে, হ্যাঁ, যদি সে শক্তিশালী হয়ে যায়, ধরেন এর আগে বলছিলাম যদি দুর্বল হয়, 38 নম্বরে বলছে আমি যে তার ভিতরে যে একটা সদৃশ্য রোগ আছে চলতেছে, সাবেক বেদিটা, এটার তুলনায় যদি বর্তমান যে বেদিটা আসতেছে তো আরো শক্তিশালী তার ভিতরে ধারণ করে, তখন আগের বেদিটা কি হয়, সাপ্রেসড হয়ে যায়, চাপা পড়ে যায়। নতুন বেদিটার বুককাল সম্পূর্ণ হলে তখন আবার পুরাতন বেদিটা আরোগ্য হয়। যেটা আমরা হেরিংস ল অফ কিউরে পাইছি, যে অনেকে আমরা দেখি যে আপনার চর্মরোগ সাপ্রেসড হয়ে গেছে, সাপ্রেসড হওয়ার পর শ্বাসকষ্ট। তার মানে এই জিনিসটি এই জায়গায় উদ্ভাবন করছে যে শ্বাসকষ্ট আরেকটা রোগ নিয়ে আসছে আমার, কিসের জন্য, চর্মরোগে আপনি সাপ্রেসড হয়ে গেছে। যখনই চর্মরোগ ভালো হয়, আমার শ্বাসকষ্ট ওষুধ দিলেন ভালো হয়ে গেল, আহ করে চর্মরোগ দেখা দিল, তখন আবার চর্মরোগও ভালো হবে, দেন শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, মানে রিভার্স অর্ডার ইয়া করবে। তো এই সূত্রে হেনিম্যান তার অনেকগুলো বাণী দিয়েছেন এই সংক্রান্ত রোগীগুলোর ক্ষেত্রে। তো আমরা নেক্সটে যাই, আমাদের অনেকগুলো দ্বিতীয় ইয়ে আছে, অর্গানন আছে। 39 বলছে অনুরূপ ভাবে ওষুধ রোগীর চিররোগের সাময়িক ভাবে স্থগিত করে রাখে বটে, কিন্তু আরোগ্য করে না। আমরা, হ্যাঁ, চিররোগ পরে আবার বর্ধিত আকার দেখা দেয়। যদি আমরা সেমিলিমাম বিষদৃশ্য চিকিৎসা করি, আমাদের চিররোগ গুলো সাময়িকভাবে স্থগিত করে, অথবা আমরা অনেক সময় জানি আমরা হোমিও মেডিসিন ব্যবহার করলেও যে পেলিটিভ হয়েছে, তার সাময়িক ওষুধ খাইলে ভালো থাকে, ওই ডাক্তার সাহেব আপনি যে কি ওষুধ দিচ্ছেন এটা খাইলে না আমি ভালো থাকি, আমাকে আবার দেন। হ্যাঁ, তার মানে ওষুধটা তার ভিতরে পেলিটিভ আকার ধারণ করেছে। এই ক্ষেত্রে ক্যান্টের ক্যান্টের সম্ভবত 7 অবজারভেশন বলা হচ্ছে, যখন ওষুধ খেলে সে ভালো থাকে, তুমি আবার কেসটাকে পুনরায় স্টাডি করো, করে তার জন্য মোর সিমিলিমাম মেডিসিন কি তুমি অ্যাপ্লাই করো। তাহলে আমাদের সাময়িকভাবে আমাদের রোগগুলাকে স্থগিত করাতে আমরা খুব খুশি হয়েছি। অ্যালোপ্যাথি ডাক্তার বাবু আমি না অ্যালোপ্যাথি ওষুধের কাছে গেলে কেন খাবো না, খাওয়ার সাথে সাথে তো আমার কাজ করে, পেটের ব্যথা খাওয়ার সাথে সাথে ভালো হয়ে যায়, গ্যাস্ট্রিকের ব্যথা খাওয়ার সাথে সাথে ভালো হয়ে যায়, বুকে জ্বালা পোড়া খাওয়ার সাথে সাথে ভালো যায়। আপনাদের গুলো তো তা হয় না গো, আপনাদের গুলো সময় লাগে, অনেকদিন লাগে, আপনাদেরটা জানি মূল থেকে যায়, অনেকদিন সময় লাগে, কিন্তু হোমিও অ্যালোপ্যাথি খেলে তো আমার সাথে সাথে ভালো হয়ে যায়। এটাই হচ্ছে সাময়িক উপশম দিচ্ছে, ভালো হয় না, ভালো হয় না কিন্তু সাময়িক উপশম দিয়ে থাকে। তো চিকিৎসকের দায়িত্ব সম্পর্কে প্রফেসর নুরুল হক সাহেবের যদি প্রেসক্রিপশন বলে বইটা পড়ে থাকেন, ওখানে দুটা এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল মধ্যে আমি দুই একটা এক্সাম্পল একটু শেয়ার করি। আপনার নুরুল ইসলামের লেখার প্রেসক্রিপশন বইয়ের দিকে দৃষ্টি যদি আমরা দেই, তার বইয়ের 21 পৃষ্ঠায় বলেছেন ডক্টর লরেন্স ও ডক্টর জেডি ব্লক প্রণীত দ্য মেডিসিন ইউটেক বইয়ের মধ্যে বলছে যে ওষুধ আপনি খাবেন, এই গ্রন্থের মধ্যে কয়েকটা যুক্তি দিছে, বলছে ব্যবস্থাপত্রের স্থান ভেদে বিভিন্ন বিভিন্ন ধরন হয়ে থাকে। আমেরিকার নর্থ ক্যারোলিনা 100 জন ডাক্তারের 3 দিনের প্রেসক্রিপশন উপর একটা সমীক্ষা চালানো হয়। আমেরিকাতে 100 জন ডাক্তারের যে 3 দিন যে প্রেসক্রিপশন করেছে অ্যালোপ্যাথি ডাক্তার, তার উপরে একটা সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় দেখা গেছে একজন রোগী পরীক্ষা করতে যত কম জানতেন, পরীক্ষা করে যত কম তার রেজাল্ট জানতে পারতেন, কিন্তু তার চেয়ে অনেক বেশি ওষুধ তিনি প্রয়োগ করতেন। দেখা গেছে তার একটা সমস্যা আছে, তিনি অনেকগুলো বেশি ওষুধ প্রয়োগ করতেন, সমীক্ষার রেখায় পেয়েছেন।
আরেকটা জার্নালে বলছে 1976 সালে লন্ডনের জার্নাল অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এর সম্পাদিকার কিছু অংশ উদ্ধৃত করে বলছে প্রত্যেকটি ব্যবস্থা চিকিৎসকের সমাজে প্রচলিত ওষুধের সর্বোৎকৃষ্ট ব্যবহার না করার জন্য সমালোচনা করা যেতে পারে। বলছে যে আমরা এত ওষুধ ব্যবহার করি এটি না করার জন্য বলা হচ্ছে। দেখেন, আপনি যদি আজকে শ্বাসকষ্টের রোগী হয়ে থাকেন, আপনি জ্বরের রোগী হয়ে থাকেন, আপনি যদি আজকে একটা এমবিবিএস ডাক্তারের কাছে যান, জ্বর ভালো হয় নাই, আরেকটা এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, আবার ওষুধ, পুরো ওষুধের চেঞ্জ, আবার ডাক্তার চেঞ্জ পরিবর্তন করবেন, আবার পুরো ওষুধ চেঞ্জ। তাদের মধ্যে কোনো ওষুধের মিল নেই, তাদের কোনো ফিলোসফি এই জায়গায় তাদের কোনো নাই। এক একটা ওষুধের জন্য তারা রোগের জন্য ওষুধ দিয়ে থাকেন, তাদের ফিলোসফি ওই জায়গায় কোনো প্লে করে নাই। তাহলে এই যে প্রেসক্রিপশন অফ মেডিসিন বইয়ের মধ্যে নুরুল হক সাহেব অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন, এবং দু একটা এক্সাম্পল বললাম, অনেক ডাক্তারের সমীক্ষা করে তারা সিদ্ধান্ত হয়েছে, তারা ডাক্তাররা কি করে পরীক্ষা রিপোর্টসেও অনেক অনেক গুণ বেশি ওষুধ লেগে তাদের নিজের নামকরণ করার জন্য। 40 নম্বর এফ্রিজম বলছে বিসদৃশ্য দুটি বেদি মানবদেহে দীর্ঘদিন সহাবস্থান করার পর অবশেষে দুটি মিলে জটিল বেদি গঠন করে, কিন্তু কেউ কাউকে আরোগ্য করে না। এর আগে দুইটা ছিল, কেউ বড় কেউ ছোট। এখন বলছে যদি আমার শরীরে কোনো কারণে দুইটা বেদি অবস্থান করে থাকে, তাহলে একটার একটা মিলা জটিল বেদি ধারণ করে, কিন্তু কেউ কাউকে আরোগ্য করে না। আমরা জানি যাদের হার্টের প্রেশারের সমস্যা, হার্টের ডায়াবেটিস রোগী আছে, তাদের প্রেশারে আক্রান্ত করে বলে কিডনি ড্যামেজ করে বলে একের পর এক জটিল বেদিতে পরিণত করে দেয়। হ্যাঁ, তাদের যাদের প্রেশার আছে তারা যদি প্রেশার ঠিকভাবে না মেনটেন করে, তাদের বিভিন্ন রোগ দেখা যায়, আরো জটিলতম জটিল আকার ধারণ করে, কিন্তু কেউ কাউকে আরোগ্য করে না। এর জন্য অ্যালোপ্যাথি ডক্টর ফিজিশিয়ান হার্টের জন্য আলাদা ওষুধ দিয়ে থাকেন, লিভারের জন্য আলাদা ওষুধ দিয়ে থাকেন, সব কিছুর জন্য আলাদা ওষুধ দিয়ে থাকেন। আপনাদেরকে বলছি, আমাদের ওষুধ যখন প্রবীণ হয়েছে, কখনোই প্রতি অর্গানের জন্য ইন্ডিভিজুয়াল ওষুধ প্রবীণ করে নাই। একবার একটি মাত্র ওষুধ অ্যাপ্লাই করে প্রবীণ করেছেন, তার লক্ষণ গুলাকে লিপিবদ্ধ করেছে। তাহলে আপনিও রুগী যখন আসবে, টোটালিটি অফ সিমটম নিয়ে আপনি একটা মেডিসিনকে তার জন্য সিলেকশন করতে হবে। আমি বলছি আবার, টোটাল লক্ষণ নিয়ে একটি মাত্র মেডিসিনই তার জন্য আপনি নির্বাচন করতে হবে। আপনি দুটি মেডিসিন নির্বাচন করলে আপনি ফিজিশিয়ান হতে পারেন না, না, না। বিকজ আপনি কোনো ডাক্তার, আপনি কোনো মেডিসিনকে প্রুভিং করেন নাই, দুটো একসাথে খাওয়িয়ে দুটো কম্বিনেশন মিক্স করে আপনি কখনো প্রুভিং করেন নাই, আপনি লিপিবদ্ধ করেন নাই, কোনো 5-6 জন ডাক্তার মানে সুস্থ রোগীর দেহে পরীক্ষা করেন নাই, কিভাবে আপনি ওষুধ খাওয়াচ্ছেন? আপনি মানুষকে মারার জন্য আপনি কল কারখানা বানিয়েছেন। আপনাদেরকে বলবো, আপনারা যত পেশেন্ট আসুক, যত ধৈর্য ধরা লাগে, যত রোগী চেম্বার না থাকুক, আপনারা একটা ওষুধে একবার ব্যবহার করবেন, কিন্তু একসময় আপনার চেম্বারে রোগীর অভাব হবে না, আপনি লিখে রাখতে পারেন। সেই ক্ষেত্রে মতিলাল মুখার্জি হাসান মির্জার উস্তাদ, হোমিওপ্যাথির জনক একজন আছেন হাসান মির্জা, যাদেরকে আমরা ফলো করে থাকি। মতিলাল মুখার্জি হাসান মির্জার মাথায় হাত রেখে বলেছিল, হাসান মির্জা, যদি তোমার চেম্বারটা শ্মশানো হয়, তোমার রোগীর অভাব হবে না। তার প্রতিফলন আমরা দেখেছি বইয়ের মধ্যে, হাসান মির্জার কেমন রোগী ছিল। তো আপনাদেরকে বলবো, একটি মাত্র ওষুধ দিয়ে যখন আপনি আপনার টোটালিটি অফ সিমটমের কাছে ওষুধ প্রেরণ করতে পারবেন, তখনই আপনি প্রকৃত ফিজিশিয়ান হবেন। এখন ধরেন আমি কিভাবে ওষুধ করি, ফার্স্ট টু লাস্ট পড়তে থাকি, সব মনে হয় আমার জন্য। তবে একটা জিনিস খেয়াল দেখেন, আপনার দুইটা হাত আছে, আমার দুইটা হাত আছে, আপনার দুইটা পা আছে, আমার দুইটা পা আছে, আপনার একটা মুখ আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সবই আমার আছে।
প্রত্যেকটা পৃথিবীতে যদি আপনি 1 কোটি মানুষ পুরুষ লোক দেখেন, 1 কোটি পুরুষ লোকের সেম, এবং ফিমেল দেখেন, ফিমেল টু ফিমেল সেম, পুরুষের জেনিটালিয়া দেখেন সব সেম। তাহলে ওষুধ আমাদের সবগুলো পড়লেই মনে হবে আমার জন্য, আমার জন্য, আমার জন্য, কিন্তু না। এজন্য আপনাকে প্রত্যেকটা ওষুধ পড়লে আপনি ওর মধ্য থেকে ওই ব্যক্তিটাকে, ওই ওষুধটাকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে একটা রোগীর মধ্যে পিকুলিয়ার পায় পেলে আপনি এই ওষুধটাকে ব্যবহার করবেন, সেই ব্যবহার বিধি আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এই ব্যবহার বিধি আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, না হলে আপনাকে গুড ফিজিশিয়ান হতে পারবেন না। যেমন ধরেন আপনি পালসেটিলার, নাদুস নুদুস অনেক কিছুই পাবেন, কিন্তু তার পিপাসা প্রচুর আছে কিনা, তার যদি পালসেটিলা আপনি দিতে চান, অথবা রুগী এসে বলে ডাক্তার সাহেব আমার না পানির পিপাসাই নেই, অথচ জিব্বা দেখলেন, জিব্বা মনে হচ্ছে ড্রাই শুকনা, মনে হচ্ছে এই জায়গায় তার পানি ঢেলে দিলেও তাই এমন হয়, শুকায় যাবে সাথে সাথে, এত শুকনা, অথচ পানির পিপাসা নাই, দিস ইজ দ্য পালসেটিলা খুব লক্ষণ। এজন্য অনেক ডাক্তার আছেন যে চেম্বারে অনেক রুগী দেখেন, আপনারা জানেন একজন ডাক্তার জন্য অনেক অভিজ্ঞ হয়ে যায়। আপনারা বলেন না ডাক্তার সাহেব অনেক রুগী দেখে, কিভাবে সম্ভব? আমি তো আস্তে আস্তে কেস টেকিং নিচ্ছি, রুগীকে আমি নিয়ে ওষুধ সিমিলিমাম করতেছি, আমি তারপরে ওষুধ দিচ্ছি, আমার অনেকক্ষণ সময় লাগে। জি, প্রথম অবস্থায় শিখতে গেলে অবশ্যই সময় লাগবে, দিস ইজ এ গুড সাইন, আপনার সময় এখনই লাগবে। কিন্তু ওই যে ডাক্তার সাহেব দেখছে যে একটা একক লক্ষণ শিখে ফেলেছে, ওষুধগুলো আয়ত্তে করে ফেলেছে, 100-150 ওষুধ সে এই যে তাকে চিনার জন্য, পালসেটিলাকে চিনার জন্য ব্যতিক্রম ধর্মী ওষুধগুলোকে আয়ত্তে করে ফেলছে, এইটা আর কার মধ্যে নেই? তিনি একা, আপনার হাত আছে পা আছে কিন্তু মুখ শুকনা, পিপাসা নাই, এটা যে আর কারোর মধ্যে নেই? মাকসল, জিব্বাটা প্রচন্ড ভিজা, জিব্বাটা ব্যাঙ্গের মতন, বার করলে মনে হবে জিব্বাটা অনেক বড়, চারপাশে দাঁতের ছাপ, কিন্তু রুগী বলে এত ডাক্তার সাহেব এত পানির পিপাসা, পানি মনে কলসির পর পানি শিখাই, আর জিব্বাটা হাড় করলে ঠস ঠস করে লালা 2-1 লালা নিচে পড়ে গেল, আপনি মাকসল। এই লক্ষণগুলো ডাক্তার পেশেন্ট যখন আপনার চেম্বারে আসে, জিব্বা দেখেন, হাত চোখ দেখেন, এক দেখেন, নখ দেখেন, হাসান মির্জা নখ দেখে ওষুধ সিলেকশন করে ফেলতো, হাতের নখটা হাতে নখ দেখাও, তাকে এই ওষুধ দিয়ে দাও, গ্রাফাইটিস দিয়ে দাও, চুজা দিয়ে দাও, সিলেকশন করে ফেলতেন। তাহলে এক্সপিরিয়েন্স পড়তে পড়তে, তারা জ্ঞান অর্জন করতে করতে তাদের সেই এক্সপিরিয়েন্স চলে আসছে, এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে তারা এখন অনেক রুগী দেখতে পায়। অনেক ডাক্তারের চেম্বারে দেখেন যে অনেক ডাক্তার অনেক রুগী দেখে, 1-2 কথা শুনেই সে পিকুলিয়ারটা বাইর করে ফেলে। কিভাবে পিকুলিয়ারটা বাইর করতে হবে সে দেখেই, ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখেই এই মেডিসিনের আওতামুক্ত করে পিকুলিয়ার লক্ষণটা আউট করে তাকে এই ওষুধ দিয়ে দিচ্ছে। এইভাবে তারা প্রতিদিন অনেক খ্যাতিমান হিসাবে, জনপ্রিয় হিসাবে, ফিজিশিয়ান হিসাবে চিকিৎসা প্রদান করতেছে। লাস্ট, রোগ দীর্ঘদিন বিষদৃশ্য ওষুধ সেবনের ফলে ওষুধজনিত কুফল বিষদৃশ্য চিররোগের সাথে মিশে চিররোগ করে জটিল করে ফেলে, যেটা আমরা আগে বলছি। ও সব রোগীরা কি করে অলপ্যাথিকে শেষ করে আমাদের হোমিওপ্যাথিতে আসে, যেখানে শেষ সেখানে আমরা শুরু করতে চাই, কিন্তু তখন তো আর বিষয় আমাদের কাছে টাইম দিতে চায় না। খুব লজ্জাস্কর ব্যাপার। আসে বলে ডাক্তারবাবু আমি অনেকদিন ধরে ওষুধ খাচ্ছি, আর ডাক্তারবাবু আমি 10-12 বছর ধরে চর্মরোগের ওষুধ খাচ্ছি, অথবা এইটার সোরাইসিসের ওষুধ খাচ্ছি, অথবা আমার এই সমস্যার জন্য ওষুধ খাচ্ছি, ডাক্তারবাবু কোনো উপকার পাচ্ছি না, আপনার কথা প্রশংসা শুনলাম তাই আপনার কাছে আসলাম, অনেক রুগী নাকি আপনার থেকে ভালো হয়েছে তাই আসলাম। হিস্ট্রি নেওয়ার পর ডাক্তারবাবু কয়দিন খাইতে হবে? বললাম যে 3-4 মাস। 3-4 মাস? কি বলেন, এতদিন ওষুধ খাওয়া লাগবে? আমার তো এত ধৈর্য নাই। বলে আমরা রোগ কত বছর ধরে, এত বছর কি করছেন? ওষুধ খাইছি। 13-14 বছর ধরে ওষুধ খাইতে পারে, আপনার 3-4 মাস বললে আপনার মানে এত বড়, এতদিন ওষুধ খেতে হবে হোমিও ওষুধ? যদি বলেন ডায়াবেটিস আছে না, আছে, 10 বছর ধরে, 10 বছর ধরে ওষুধ খাচ্ছে, প্রেশার ওষুধ খাচ্ছে আজীবন, গ্যাস্ট্রিকের ওষুধ আজীবন চলবে, মরার একটা মাটি চলবে, এইগুলো চলতে পারবে, কিন্তু আপনার ওষুধ 3-4 মাস বেশি চলতে পারবে না। এই জায়গায় আপনি স্টিল ফরওয়ার্ড হয়ে যাবেন, আপনি একদিন ওষুধ খেলে আপনি ভালো হবেন না, তো আপনি আমার ট্রিটমেন্ট আপনি করতে পারবেন, আপনি অন্য জায়গায় ট্রিটমেন্ট দেখতে পারেন।
এই জায়গায় এসে সস্তার ৩ অবস্থা হয়ে যায়। ডাক্তারবাবু হোমিও ওষুধ কি এত টাকা? আগে দেখছি বাজার থেকে মা বাবারা ১০ টাকা ২০ টাকার ওষুধ নিত। হ্যাঁ? এই জায়গায় এখন আসে এত টাকা হয়ে গেল, এত টাকা কিভাবে ইয়া করবে? আমাদের ওষুধগুলোর দামই কম হয়ে যায়। এজন্য যারা বিষ-অদৃশ্য চিকিৎসা করতে করতে অনেক রোগের লক্ষণ এসে যায়। এজন্য আমরা সহজেই এই রোগগুলাকে আমরা ভালো করতে পারি না। কেন পারি না? অনেকদিন পরে আমরা ভালো করতে পারি। কারণ তার যে জটিল রূপ ধারণ করেছে, যে অনেকগুলো ওষুধ খাওয়ার পরে তার প্রথম অবস্থায় যে তার লক্ষণগুলা ছিল, সেই লক্ষণগুলা তো এখন আর নেই। এই লক্ষণগুলো অনেকদিন ওষুধ খাওয়া, বিষ-সদৃশ্য ওষুধ খাওয়ার পরে এই লক্ষণগুলা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে বিভিন্ন আরো জটিল লক্ষণ হয়ে গেছে। কিন্তু এইটাকে বলছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বলছে এটা ফলস ক্রনিক ডিজিজ, মিথ্যা চিররোগ। কারণ অনেক ওষুধ খাওয়ার পরে এখন যে লক্ষণ নিয়ে আসছে এইটি তার অরিজিনাল লক্ষণ না, মিথ্যা চিররোগ। তাহলে আপনি কিভাবে মিথ্যা চিররোগকে সারাবেন? একদিন ২ দিনের ওষুধ দিয়ে, ১ মাসের ওষুধ দিয়ে সারাবেন? তাকে আগে নিউট্রাল করে নিয়ে এসে এরপরে আপনার আগের লক্ষণগুলো আসবে, তখন আপনাকে তাকে সদৃশ্য সিমিলার ওষুধ প্রয়োগ করতে পারবেন। এজন্য আমাদের আমরা কিভাবে ব্যাখ্যার মধ্যে দেখেন, চিররোগের আমার বিষ-সদৃশ্য উগ্র ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সুরা, সিফিলিস, সাইকোসিসের সাথে উক্ত ওষুধ করতে কিছু লক্ষণ সৃষ্টি হয়, ফলে চিররোগ দুরারোগ্য হয়ে পড়ে। মানে এখন আমাদের ভিতরে সুরা, সিফিলিস, সাইকোটিক সবার সাথে মিশে বিভিন্ন জটিলতা সৃষ্টি করার কারণেই আমাদের এই রোগগুলো আমরা চিকিৎসা করতে পারি না। আপনারা আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন, যে রোগীগুলা আপনার কাছে ১ মাস খাবে, অ্যালোপ্যাথি ডাক্তার এমন ১ মাস খাবে, আরেকজনের কাছে ১ মাস খাবে, তাড়াতাড়ি আরোগ্য হতে চায় শুধু ডাক্তার পরিবর্তন করে। এটাকে আপনার যে নীলমণি ঘটকের দর্শনে বলেছে, তারা মানে তাদেরকে আমরা কখনোই আরোগ্য করতে পারবো না। এই রোগীকে আমরা কখনোই চিররোগ থেকে মুক্তি প্রদান করতে পারবো না। তাদেরকে আমরা চিকিৎসা করে আমাদের লাভ নাই। তাহলে এই জিনিসগুলো জানতে হবে। আপনার চেম্বারে কখন বদনাম হবে, তাদেরকে ট্রিটমেন্ট করবেন, তাদেরকে এজন্য বলতে হবে, তাদের হিস্ট্রি নিলে আপনি জানতে পারবেন কত ডাক্তার পরিবর্তন করেছে। আপনি তাদেরকে বলতে হবে একাধারে আমার থেকে ৬ মাস ওষুধ খেতে হবে, তাহলে তোমাকে আমি অত সুস্থ করার দিকে নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ আমি তোমাকে কোনো ওষুধ দিব না। কারণ আপনার বদনাম হয়ে যাবে, আপনার চেম্বারের বদনাম হয়ে যাবে। অনেকে ভালো বলছে, আমি গেছি, খাইছি ১ মাস, কিচ্ছু হয় নাই। কিন্তু সে যে তার কর্মের ফল বিষ-সদৃশ্য রূপ করে জটিল থেকে জটিলতম করেছে, এটার বিচার কে করবে? সে আইসা ডাক্তারের বদনাম দিয়ে বেড়াচ্ছে, নিজের কোনো দোষ নেই। যাক, একজন এফিলিজম নাম্বার 42, একজন রোগীর দেহে যুগপৎ একাধিক ব্যাধির সংক্রামক হলে প্রত্যেক ব্যাধি তার পছন্দ অঙ্গ বেছে নেয়, স্ব কর্মপদ্ধতি অনুসরণ করে কাজ চলে। আমাদের ভাইটাল ফোর্স গুলা, আমার সব অর্গান গুলা মিলে ভাইটাল ফোর্সের আন্ডারে নিয়ন্ত্রণ করে। বলছে এমন আছে, আমাদের ব্যাধি সংখ্যা হইলে এক এক ব্যাধি এক এক অর্গানে ডাইভার্ট হয়ে যায়, এক এক রোগ হলে এক এক অর্গান আমাদেরকে ড্যামেজ করে ফেলে। এবং এই অর্গান গুলা থেকে আমরা পছন্দ মতো আমরা জানি ডান দিকে বাম দিকে ওষুধগুলো আমরা সিলেকশন করি। ডানে লাইক্রো, বামে ল্যাকেসিস, আর অনেক মেডিসিন গুলাকে আমরা ক্রস হলে ল্যাকক্যান, আমরাকে পালসেটিলা, চেঞ্জেবল হলে পালসেটিলা, এই যে পছন্দ অর্গান গুলা বেছে নেয়, এটা আমাদেরকে জানতে হবে যে এই যে বিভিন্ন ওষুধগুলা বিভিন্ন অর্গান গুলা বেছে নেয়। রোগও সেম, যখন আমাদের রোগ উৎপন্ন হয় বিভিন্ন তার রোগের গুরুত্ব অনুসারে একাধিক হইলে তখন বিভিন্ন অর্গান কে বেছে নেয় তারা। এজন্য পছন্দ মতো আমাদের যখন যে মায়াজমের উচ্ছ্বাস থাকে, সেই মায়াজমকে আমরা ওষুধ আগে প্রেসক্রিপশন করতে হয়। এরপরে আমাদের যে মায়াজম গুলো আমাদের সুপ্ত অবস্থায় থাকে, সেই মায়াজম গুলাকে আমরা পরে চিকিৎসা করতে হয়। এজন্য জীবনী শক্তি যেমন অখণ্ড সত্তা আছে, খণ্ডিত ভাবে কাজ করতে পারে না, এবং আমাদের অর্গান গুলো সেম, আমাদের সকলগুলো জীবনী শক্তির আন্ডারে আমাদের কাজ করে থাকে। অ্যাফোরিজম নম্বর 43, কিন্তু সদৃশ্য দুটি ব্যাধির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। সদৃশ্য
সদৃশ্য, আগে বলছি সদৃশ্য আলোচনা করছি, এখন সদৃশ্য দুইটা বেদির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম অবস্থান দৃষ্টি হয় জায়গায় বলছে এই দৃষ্টান্ত থেকে আমরা প্রকৃত আরোগ্যের সম্পর্ক শিক্ষা নিতে পারি। কেমন? যদি সদৃশ্য দুইটা বেদি হয়, যেটা দুর্বল হয় সেটার সাথে মিশে যায়, আমরা সবলটার ওষুধ দিলে দুর্বলটাও আরোগ্য হয়ে যাবে। মজার ব্যাপার এই জায়গায়। যদি সদৃশ্য বেদি হয়, যদি আমরাকে একটাকে দুর্বল দুটা বেদি আমাদের ইয়া হয়, শরীরের মধ্যে আক্রান্ত হয়, আমরা যদি সবল ব্যক্তিদের ওষুধ দেই, সদৃশ্য দুর্বল ব্যক্তিটাও আমাদের কাছ থেকে দুর্বৃত হয়ে যাবে। এফরোজা নাম্বার 44। প্রকৃতিতে দুটি সদৃশ্য বেদি এক দেহে একসাথে অবস্থান করতে পারে না। বলছে আমাদের দেহে নরমালি দুটো সদৃশ্য বেদি একসাথে পারে না। কেউ কাউকে বাধাও দিতে কিংবা স্থগিত করতেও পারে না, এবং কোনো যৌগিক বেদিও গঠন করতে পারে না, মানে কোনো জটিল বেদিও গঠন করতে পারে না, এবং সে কেউ কাউকে বাধাও দিতে পারে না। এখন বলছি দুইটা যদি আমাদের সিমিলিয়াম বেদি হয়, আমরা কেউ কাউকে স্থগিত করতে পারে না, কেউ কাউকে বাধাও দিতে পারে না। এটা আমাদের দুটো সদস্য বেদি হইলে আমরা ট্রিটমেন্ট সিমিলিয়াম করতে পারবো। এই সূত্রে আমাদের এই যে আগের সূত্রগুলো বলেছিলাম, এই 39, 36, 38 এবং 40 নম্বর সূত্রের যে আলোচনা করেছিলাম সদস্য বিধান সংক্রান্ত, এটার সাথে এটা পার্থক্য করেছে। এর আগে আমরা বলেছিলাম যে বিসদৃশ্য হলে আমাদের রোগগুলাকে আমাদের কখনোই আমরা আরোগ্য করতে পারি না, বিদৃশ্য ট্রিটমেন্ট দ্বারা সদৃশ্য ট্রিটমেন্ট করতে হয়। আর এবং বিসদৃশ্য হলে আমাদেরকে সদৃশ্য ট্রিটমেন্ট না করলে আমরা কখনো আরোগ্য করতে পারবো না। এই সূত্রে বলা হচ্ছে দুটা আমাদের যখন সদৃশ্য বেদি হবে, তখন আমরা কে কাউকে কোনো সমস্যা করে না, আমরা কাউকে বাধাও দেয় না, আমরা যৌগিক বাধাও এবং কোনো জটিলতার দিকেও সে নিয়ে যায় না। এটা আমরা দেখতে পাচ্ছি। 45 দুটি বেদির প্রকার পৃথক কিন্তু লক্ষণ সদৃশ্য হলে, দুটো যদি বেদি দুই ধরনের হয়, আপনি হইতে পারে পাতলা পায়খানা, ডায়রিয়া একটা, অথবা মাথা ব্যথা, দুটো বেদি দুই দিকে হলো, তার লক্ষণ সদৃশ্য যদি একটি অন্যটির ধ্বংস করে, কৃত্রিম বেদি ওষুধ শক্তি সদৃশ্য প্রাকৃতিক বেদিকে ধ্বংস করে। সরি, বলছে দুটি বেদি প্রকারে পৃথক কিন্তু লক্ষণে সদৃশ্য হলে একটি অন্যটিকে ধ্বংস করে ফেলে। অর্থাৎ কৃত্রিম বেদিটা ওষুধ শক্তি সদৃশ্য প্রাকৃতিক বেদিকে ধ্বংস করে ফেলে। যেমন এক্সাম্পল দিছে, সূর্যের আলোকিত বাতির আলো নিষ্কৃত হয়ে যায়। যেমন দেখেন চাঁদের আলো, দিনের বেলা আমরা চাঁদের আলো কিন্তু আছে, কিন্তু সূর্যের আলো প্রকট হওয়ার কারণে আমরা চাঁদের আলোটা কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। আপনার একটা মোমবাতি যে আলো দিবে, একটা লাইট যে আলো দিবে, আপনার যদি 10টা লাইট লাগানো হয়, একটা লাইটের আলোটাকে সে কি করে নিষ্ক্রিয় করে রুমটাকে আরো মানে আলোকিত করে দেয়। এই জায়গায় ব্যাখ্যা করছে আমাদের ইসিনোপ্যাথি এবং হোমিওপ্যাথি কখনোই এক নয়। এজন্য বলছে যারা যত প্যাথি আছে, হোমিওপ্যাথি কোনো এক নয়। হোমিওপ্যাথি শুধু একমাত্র প্যাথি যেটা সদৃশ্য বিধানে আমরা চিকিৎসা করতে পারি। 46 নাম্বার, রোগীর দেহে সাবেক দুর্বল বেদি নতুন সদৃশ্য সবল বেদি কর্তৃক আরোগ্যর দৃষ্টান্ত শুনে। আগে যদি রোগীর দেহে সবল দুর্বল বেদি থাকে, নতুন যদি একটা শক্তিশালী বেদি ইয়া হয় কর্তৃক আরোগ্য হয়, তখন দেখা যায় না, যেটা এর আগে বললাম চাঁদের আলোর মতো, তখন একটা শক্তিশালী বেদি অনেকে বলে আমার আগে না শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্টটা অনেকদিন ধরে ভুগতেছিলাম, কিন্তু আমার যখন আরেকটা রোগ দেখা দিল, মাজার ব্যথা দেখা দিল, কিন্তু তখন আমার শ্বাসকষ্টটা নাই, শ্বাসকষ্টটা ভালো হয়ে গেছে। এজন্য বলছে যে আমার দুর্বল একটা বেদি থাকে, যদি সবল ব্যক্তি হয় তার দ্বারা কি হয়, আরোগ্য হয়ে যায়। অনেক সময় অনেক রোগী আজকে একটা রোগী এসে বলছে ডাক্তার বাবু আমি এই একটা ওষুধ খাওয়ার পরে আমার আর সমস্যা দেখা দিচ্ছে না, আমার আগের নর্মাল খাইলাম ওষুধ খেলাম একটার জন্য, কিন্তু আগের সমস্যাটা ভালো হয়ে গেছে। মানে দুর্বল বেদিটা সবল বেদি দ্বারা আরোগ্য লাভ করেছে। তো প্রাকৃতিক সদৃশ্য বেদি দ্বারা
অপর সদৃশ্য বেদে আরোগ্য দৃষ্টান্ত সমূহ সদৃশ্য নীতির সততা প্রমাণ করে। আমরা যে সদৃশ্য নীতিতে আছি এটা সততা প্রমাণ করে। 47 রোগ আরোগ্যের ক্ষেত্রে প্রাকৃতিক কর্মপদ্ধতি চিকিৎসককে যত সরল ও বিশ্বাসযোগ্য ভাবে আরোগ্য কলা শিক্ষা দিতে পারে, অন্য কোনো কিছুই তা পারে না। একমাত্র প্রাকৃতিক মানুষকে সঠিক শিক্ষা দিতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যানিম্যান যে আবিষ্কার, যে সূত্র নিয়ে, যে মন্ত্র নিয়ে আবিষ্কার করেছিল পুনিয়াম, সিংকুনা যে আবিষ্কার করেছিল, এই যে প্রাকৃতিক যে আচরণ করে, প্রাকৃতিক যে আচরণ রোগ আরোগ্যের ক্ষেত্রে প্রাকৃতিক কর্মপদ্ধতি চিকিৎসককে যত সরল ও বিশ্বাসযোগ্য ভাবে আরোগ্য কলা শিক্ষা দিতে পারে। দেখেন, আপনি যত বেশি শিক্ষা লাভ করবেন, যত বেশি আপনি পাঠ গান করবেন, আপনার তত বেশি হোমিওর প্রতি শ্রদ্ধাশীল বাড়বে। শ্রদ্ধাশীল এমন, আপনি একক ওষুধ ব্যবহারের চেষ্টা করবেন। আর যারা এমন জানবে না, হ্যাঁ, তারা প্যাটেন্ট 2-3টে ওষুধ ব্যবহার করবে। এটাই বলছে প্রাকৃতিকের যে কর্মপদ্ধতি, ন্যাচারাল যে কর্মপদ্ধতি আছে চিকিৎসার, বিশ্বাসযোগ্য আরোগ্য কলা শিক্ষা দিবে। আপনি যদি তাকে অ্যানালাইজ করেন, প্রাকৃতিক মেডিসিন গুলোকে আপনি প্রুভিং করেন, আপনি দেখা যাবে যে চিকিৎসা কর্মপদ্ধতি আরো আপনার কাছে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। হনিম্যান বেঁচে থাকলে হয়তো আমরা আরো অনেক কিছু হনিম্যান থেকে পেতাম। আমাদের কর্মফল চিকিৎসা আমরা প্রণালী হতো আরো নতুন ভাবে, আমাদের হনিম্যান যদি বেঁচে থাকতো, আমাদের সাইন্টিফিক ফর্মুলা হয়তো আমরা নতুন নতুন তথ্য পেতাম। সাইন্টিফিক কিভাবে আরো সহজ সরল ভাবে রোগকে আরোগ্য করা যায়, তো আমরা এমন কিছু জানতে পেতাম। লাস্ট ওয়ান অফ দ্য টুডে ক্লাস। প্রাকৃতিতে খুব শক্তিশালী কোন বিশ্বদৃশ্য বেদি দ্বারা রোগীর দেহে দুর্বল কোন বিশ্বদৃশ্য বেদি আরোগ্য নজির নেই। সদৃশ্য বেদি আরোগ্য হয় প্রাকৃতিতে, বলছেন কোন বিশ্বদৃশ্য বেদি কোন রোগীর দেহে দুর্বল বিদৃশ্য বেদি তার কখনো আরোগ্য হওয়ার নজির নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট সদৃশ্য নীতিতে বেদিত কোন চিকিৎসা পদ্ধতি স্থায়ী আরোগ্য করে না। না না আপনি আপনি বিয়ে করতে গেছেন, বলছেন যে ইয়েস, এই দুজনের মধ্যে আজমল সাহেবের ওয়াইফকে মানিয়েছে, সদৃশ্য হয়েছে, সে যেমন তার মতো হয়েছে। আবার বলে এই যে কি আজমল সাহেব বিয়ে করেছে, তার ওয়াইফ সে কি আর তার ওয়াইফ কি, কোন মিল নেই। কোন ধরনের বিয়ে হলো, কোন কালচার থেকে নিয়ে আসলো? তাহলে আপনি যখন আপনার ভিতরে এটা দেখবেন, আমরা সদৃশ্য বিধান মানতে চাই না। অ্যালোপ্যাথি ফিজিশিয়ানগণ, বিজ্ঞ ফিজিশিয়ানগণ, আমরা সদৃশ্য বিধান মানতে চাই না। আবার বলে আমার ওয়াইফ আমার মতো সদৃশ্য হয়েছে, আমার ছেলে আমার মতো সদৃশ্য হয়েছে, আমার মতো বলে আমি মনে হয় ইয়ার থেকে পেয়ে এনেছি, বিসদৃশ্য, সন্ত্রাস হয়েছে, ডাকাত হয়েছে, বদমাইশ হয়েছে, বিসদৃশ্য হয়েছে। সদৃশ্য বিধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা একে অপরে বংশগত ভাবে অনেক রূপ ক্যারি করে থাকি। সদৃশ্য বিধান মতে পিতৃত্ব, মাতৃত্ব, দাদার দাদির নানার পুত্র থেকে পেয়ে আমরা বিভিন্ন রূপ অর্জন করে থাকি। এই জন্য আমাদের সদৃশ্য বিধানের মতো আমরা গ্রহণ করে থাকি। তো আজকে অলরেডি শেষ হয়ে গেছে, আজকের আলোচনা এই জায়গায় আমি সমাপ্ত করছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করেন, না হলে আজকে আলোচনা এই জায়গায় ইনশাল্লাহ সমাপ্ত। আমাদের আজকে জয়ন্তদা ছিল না, আমাদের চিফ কোঅর্ডিনেটর স্যার আজকে আমাদের ক্লাসে ছিল। স্যারকে অশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য। স্যারকে রেকর্ডিং অফ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার স্যার রেকর্ডিং অন অফ করে দেন স্যার।
স্যার শুনতে পাচ্ছেন?